পৃথিবীর কোন দেশে আছে এমন ভয়ঙ্কর অ্যাটাকিং লাইন আপ যেখানে আপনি পাবেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র এবং একই সাথে আপনি পাবেন বার্সেলোনার রাফিনিয়া। ব্রাজিলের হয়ে তারা যতটা না পারফর্ম করতে পারেন, কিন্তু ক্লাব ফুটবলে ওয়ার্ল্ডেরই দুই এলিট ফরওয়ার্ড বার্সেলোনার রাফিনিয়া এবং রিয়াল মাদ্রিদের এটা তো ভিনিসিয়াস একটা জুনিয়র। প্রিভিলেজ যে আপনার দলে একজন রিয়াল মাদ্রিদের মেইন ম্যান, একজন বার্সেলোনার মেইন ম্যান, কিন্তু তারপরেও ব্রাজিলের কেন এই হাল? এই প্রশ্নটা আপনার কাছে থাকতে পারে না? মানে এই দুজনই তো 2022 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সঙ্গে সবশেষ যে ম্যাচটায় হেরে ব্রাজিল শেষ করলো সেখানে তো তারা ছিলেন, কিন্তু তারপরও তো সেই ব্রাজিল এত বছর, মানে এই 3.5 বছর পরে যে ব্রাজিল আমরা পেয়েছি, সেই ব্রাজিলে নেইমার তো এখনো মাঠে নামেন নাই, তিনি আলাদা করে আছেন। কিন্তু এই রাফিনিয়া আর যে ভিনিসিয়াস, এই দুজনের উপরে কি ভরসাটা রাখা যায়? বেশ আয়োজন চলছে, আমার মনে হয় আমরা কি একটু ওদিকে এবং ফোকাস করব শেষ কিনা? দিকের প্র্যাকটিসে কিন্তু ব্রাজিলকে আরো তুলনামূলক হচ্ছে কি অনেক বেশি উৎফুল্ল আমরা দেখতে পাচ্ছি। দেখেন, আবার এই জিনিসটাকে আপনি বলতে পারেন যে কার্লো আনচেলত্তির লাস্ট যে দুইটা প্র্যাকটিস ম্যাচ, সেই দুই ম্যাচে কি হয়েছে, ব্রাজিল দল কিন্তু 8টা গোল করেছে। কিন্তু আমি আপনাকে একটা স্ট্যাট দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দুজনের দুর্দশার আসলে সমস্যাটা কোন জায়গায়। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। সেই 2022 বিশ্বকাপের পর থেকে, তার মানে বিশ্বকাপ তো ডিসেম্বর মাসে শেষ হয়েছে, আপনি 2023 থেকে হিসাব করেন, 2023 থেকে এই 2026 পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিনিসিয়াস জুনিয়র 184 ম্যাচ খেলেছেন, গোল করেছেন 81টা। তার গোলের অ্যাভারেজ আপনি যদি হিসাব করেন 0.44 হয়, কিন্তু ন্যাশনাল টিমে তার ওই রেকর্ডটা দেখেন, সব কিছু মিলে মোটে 6টা গোল, ম্যাচের সংখ্যা 29টা, তার গোলের অ্যাভারেজ 0.2 সামথিং এরকম। এবং এই অ্যাভারেজ নিয়ে আপনি যখন বিশ্বকাপ খেলতে আসেন ব্রাজিলের হয়ে, তখন আপনার উপরে বাড়তি একটা চাপ সব সময় থাকে। আবার হাফিনিয়ার অবস্থা দেখেন, মানে উনি হয়তো ব্যালন ডিওর জেতেন না বা ফিফা দ্য বেস্ট হন নাই, কিন্তু ভিনিসিয়াস তো সেটা হয়েছেন। বার্সেলোনার মেইন ম্যানকে রাফিনিয়া, তো রাফিনিয়ার অবস্থাটা কি? রাফিনিয়ার অবস্থা প্রায় প্রায় সিমিলার। এই যে স্ট্যাটটা আপনি দেখতে পাচ্ছেন, সেখানে তার যে ন্যাশনাল টিমের অ্যাভারেজ সেটাও আবার 0.26, আরেকটু হয়তো বেটার। কিন্তু এই দুইজন ফুটবলার রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে টানছেন গত 3 বছর 3.5 বছর সময় ধরে, কিন্তু ন্যাশনাল টিমে তাদের কাছ থেকে আসলে ব্রাজিল কি পাচ্ছে, এই প্রশ্নটা যে এতদিন ধরে রয়ে গেছে, সেই প্রশ্নটার সমাধান ব্রাজিল এই বিশ্বকাপে খুঁজতে চাইবে, স্পেশালি এই মরক্কোর বিপক্ষে, যেখানে নেইমারের সার্ভিসে নাই, যেখানে ফোকাল পয়েন্ট হয়তো একজন নাম্বার 9 স্ট্রাইকার আমরা দেখতেও পাবো না। দেখেন, এই জায়গাটার মধ্যে ভিনিসিয়াস জুনিয়র তার টোটাল ব্রাজিলের ক্যারিয়ারই করেছেন হচ্ছে 9 গোল, কিন্তু আপনি চিন্তা করেন গতবার যখন কোপা আমেরিকাটা হলো, সেম জিনিসটাই কিন্তু কোয়েশ্চেনটাই উঠেছিল, ভিনিসিয়াস জুনিয়র কি ব্রাজিলের হয়ে গোল করতে পারবেন কিনা। প্রথম ম্যাচে তিনি গোল করলেন, শুরুটা তার ভালো হয়েছিল, কিন্তু যত ম্যাচ গেছে ভিনিসিয়াসের ন্যাশনাল টিমের হয়ে কিন্তু ওই প্লেয়ারটা দেখা যায়নি। কার্লো আনচেলত্তির কাছে চ্যালেঞ্জ আসলে সেইটাই, আপনার হাতে বেস্ট দুইটা ওয়েপন রয়েছে, আপনি তাদেরকে কিভাবে এক হিসেবে ইউজ করবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে রাফিনিয়াকে তো বার্সেলোনায় আমরা দেখি লেফট সাইডে, কিন্তু রাফিনিয়া তো অরিজিনালি রাইট উইঙ্গার, যেটা ব্রাজিলে এসে তিনি সেই জায়গাটা এক্সপ্লয়েট করার সুযোগ পান। সুতরাং মানে ওইটাই যে দুইজন যদি একসাথে জ্বলে ওঠে, এই ব্রাজিলের পক্ষে যে কোনো কিছু আসলে করা সম্ভব। তবে যেই কাজটা করতে হবে, ব্রাজিলকে মরক্কোর বিপক্ষে জিততে হলে এই দুজনকে আসলে জ্বলে উঠতে হবে। ওই যে নাম্বারস, ব্রাজিল যদি আসলেই হেক্সা মিশনটা কমপ্লিট করতে চায়, তাহলে নেইমারকে তো দরকার হবেই। এই দুজনের যে ডেটা নাম্বার আমরা দেখলাম, সেটার একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট সম্ভবত ব্রাজিলের খুব বেশি জরুরি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.